হেই যোদ্ধারা, জানো স্টিল নিয়ে কি কথা চলে? সবচেয়ে শক্ত স্টিলকে দুবার আগুনে ঝাঁপিয়ে দেওয়া হয়, প্রথমে গলিয়ে ফেলার জন্য, তারপর সব দুর্বল জিনিস পুড়িয়ে ফেলার জন্য। তোমার মন ঠিক তেমনি কাজ করে। এখন হয়তো মনে হচ্ছে তুমি আগুনের মধ্যে আছো, হয়তো সপ্তাহ, মাস বা হয়তো বছর ধরে আছো। সত্যিটা যা কেউ বলতে চায় না, আগুন থামে না, কিন্তু তুমি আগুন থেকে ভয় পাওয়া বন্ধ করে দাও। এটাই মানসিক দৃঢ়তা, কোনো জাদুকরী গুণ নয় যা তুমি জন্মগতভাবে পেয়েছ। এটা এমন কিছু না যা তোমার সঙ্গে হঠাৎ ঘটে যায়, এটা সেই কঠিন মুহূর্তগুলোতে তোমার নেওয়া একটা সিদ্ধান্ত। মার্কাস অরেলিয়াস একটা সাম্রাজ্য শাসন করছিল, তখন রোগে হাজারো মানুষ মারা যাচ্ছিল। সে সন্তান হারিয়েছিল, বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছিল, আর প্রতিদিন সকালে জেগে জানত শত্রুরা তাকে মেরে ফেলতে চাইছে। এই সব বিশৃঙ্খলার মাঝে সে একটা লাইন লিখেছিল যা সব কিছু ছেদ দিয়ে যায়। কর্মের বাধা কর্মকে এগিয়ে নিয়ে যায়, যা পথে বাধা দেয় সেটাই পথ হয়ে ওঠে। সে এই লাইনগুলো কোনো জনগণের জন্য বা ইতিহাসের বইয়ের জন্য লিখছিল না, সে নিজেকে শান্ত সময়গুলোতে স্মরণ করাচ্ছিল। বাধাগুলো রাস্তার বিঘ্ন নয়, ওগুলোই রাস্তা। এটাই স্টোয়িক দর্শনের মূল কথা। পরাজয় মানা নয়, বাধাগুলোকে সিঁড়ির পাথরে পরিণত করা। প্রতিটা ব্যর্থতা, প্রতিটা কষ্ট, প্রতিটা যন্ত্রণার মুহূর্তই তোমার উন্নতির কাঁচামাল। স্টোয়িকরা, দাস এপিকটিটাস, নির্বাসিত সেনেকা, অনিচ্ছাকৃত সম্রাট মার্কাস, সবাই ধৈর্য শিখেছিল, কারণ জীবন তাদের আর কোনো বিকল্প দিল না। তারা বুঝেছিল জীবনের ছোড়া জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণে নেই, যেমন আবহাওয়া, অন্যদের কাজকর্ম আর অর্থনীতি, তোমার জিন, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা, এসব তোমার নিয়ন্ত্রণে না। কিন্তু তুমি যা প্রত্যেকবার ফিরিয়ে দাও সেটা তোমার হাতেই। তুমি নিয়ন্ত্রণ করো তোমার প্রতিক্রিয়া, তোমার চেষ্টা, তোমার মনোভাব, ঘটনাগুলোর ব্যাখ্যা। তোমার এখানে থাকা এটা দেখার একটা কারণ আছে। তোমার ভিতরে কিছু একটা জানে তুমি এখন যা সামলাচ্ছ তার চেয়ে বেশি করার সামর্থ্য রাখো। তুমি ক্লান্ত হয়েছ ভাঙতে ভাঙতে, দুর্বল বোধ করতে করতে, পরিস্থিতির ওপর নির্ভর করে জীবনযাপন করতে করতে। ভালো, এই ক্লান্তি হলো শুরু। পরিবর্তনের কারণ হলো আরাম কিছুই গড়ে তোলে না, সংগ্রাম করে। এই 10টা নিয়ম একদম স্পষ্ট, তোমার চাপের প্রতি মনোভাব বদলে দিতে তৈরি। তুমি বিশ্বাস করো বা না করো, কাজ করবে। তুমি ধর্মবিশ্বাসী হও বা নাস্তিক, বয়স যাই হোক না কেন, এগুলো অভ্যেস, বারবার চেষ্টা, নিজেকে হাজির করার ওপর ভিত্তি করে। যখন হাজির হওয়া তোমার সবচেয়ে কঠিন কাজ মনে হয়, তখনও তোমার মনের কথা তোমাকে মিথ্যা বলছে। এখন বলছে তুমি যা সামলাতে পারবে না, যা তোমার ক্ষমতার বাইরে, যা অনেক বেশি কঠিন, এই সব গল্প। আর তুমি ওই সব গল্পগুলো বিশ্বাস করছো, কারণ সেগুলো মনে হচ্ছে সঠিক। কিন্তু অনুভূতি মানেই সত্যি নয়। স্টোয়িকরা হাজার হাজার বছর আগে থেকেই এটা জানত। তারা একটা জিনিস করত, যার নাম স্বেচ্ছায় অসুবিধা বেছে নেওয়া। কঠিন কাজগুলো ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা, নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং প্রমাণ করার জন্য যে তারা এগুলো পার করতে পারে। তারা বুঝত আরাম তোমাকে দুর্বল করে দেয়, সহজ জীবন তোমাকে নরম করে তোলে, চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করে। সেনেকা বলেছিল, রুক্ষতা ছাড়া রত্ন পালিশ হয় না, আর পরীক্ষা ছাড়া মানুষ পরিপূর্ণ হয় না। তুমি এখন যে ঘর্ষণটা চলছে, যেই চাপটা তুমি অনুভব করছো, সেই স্ট্রেসটা, সেই কষ্টটা তোমাকে ধ্বংস করছে না, এটা তোমাকে গড়ে তুলছে। কিন্তু সেটা হবে শুধুমাত্র যদি তুমি সেটা মেনে নাও, যদি তুমি এর সঙ্গে লড়াই করো, পালাও না। তুমি যদি এখনও এখানে থাকো, তাহলে তুমি ভাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কমেন্টে এটা লেখো, আমি ভাঙিনি, গড়ে উঠেছি। প্রথমত, পড়তে চাইলে দাঁড়াও। প্রতিটা কঠিন পরিস্থিতিতে একটা মুহূর্ত আসে যখন তোমার শরীর আর মন একই কথা চিৎকার করে, বিরতি দাও, বসে পড়ো। হাল ছেড়ে দিও না, পিছু হটিও না। এটা সেই মানসিক ভাঙন নিয়ে, যা ঠিক তখনই ঘটে যখন তুমি সফল হতে চলেছ। স্টোয়িকরা এটাকে উত্থান বলেছে, সেই মুহূর্ত যখন তুমি ঠিক করো যে তুমি কি সত্যিই ভাবনাটার সঙ্গে একমত হবে যে তুমি আর চলতে পারবে না। পড়ে যেতে ইচ্ছে হলেও দাঁড়িয়ে থাকা মানে সবসময় শক্ত হওয়া নয়। এটা কখনো দুর্বল বা ক্লান্ত বা অতিভার বোধ না করা নয়। এটা মানে 1 সেকেন্ড, তারপর আরেকটা, তারপর আরেকটা শক্ত থাকা। এটা মানে ব্যথা বা ক্লান্তি তোমার সিদ্ধান্ত নিতে দেবে না। বেশিরভাগ মানুষ পতনের কারণ তারা ক্লান্তির সঙ্গেই একটা চুক্তি করে ফেলে। তারা সেই আওয়াজটা শোনে, এটা অনেক বেশি হয়ে গেছে, আর বিনা প্রশ্নে বিশ্বাস করে। কিন্তু সেই আওয়াজটা সত্যি নয়, এটা শুধু তোমার প্রাচীন মস্তিষ্ক, যা শক্তি সঞ্চয় করার জন্য চেষ্টা করছে, তোমাকে অস্বস্তি থেকে বাঁচানোর জন্য। চাপের মধ্যে তোমার প্রথম প্রতিক্রিয়া প্রায় সবসময় পিছিয়ে যাওয়া। এটা জীববিজ্ঞানের কথা। তোমার নার্ভাস সিস্টেম আসলে তোমাকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে, যে কোনো কঠিন বা বিপজ্জনক কিছু থেকে তোমাকে সরিয়ে নিতে। কিন্তু মানসিক দৃঢ়তা তখনই গড়ে ওঠে যখন তুমি সেই স্বাভাবিক প্রতিক্রিয়াকে কিছু একটা বেশি শক্তিশালী দিয়ে অতিক্রম করো। উদ্দেশ্য, প্রতিশ্রুতি বা শুধু নিজের কাছে প্রমাণ করার অদম্য ইচ্ছে যে তুমি পারবে। ভাবো, যখন পরিস্থিতি কঠিন হয় তখন তোমার শরীরে কি ঘটে?
হৃৎস্পন্দন বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, পেশিগুলো টান টান হয়ে যায়, হাতের তালু ঘামে ভরে। এই বেঁচে থাকার প্রতিক্রিয়াগুলো শুধু আসল বিপদে নয়, এমন পরিস্থিতিতেও কাজ করে যা আসলে বিপজ্জনক নয়। তোমার বসের সঙ্গে কঠিন কথোপকথন, কাজের ডেডলাইন, এমনকি এমন ওয়ার্কআউট যা তোমার সীমা ছুড়ে দেয়। তোমার শরীর পার্থক্য বুঝতে পারে না। একটা সিংহ তোমার পিছু ধাওয়া আর একটা চ্যালেঞ্জ যা তোমাকে আরও ভালো করবে, এদের মধ্যে পার্থক্য। তাই তোমাকে একে বলতে হবে। তুমি ঠিক অস্বস্তির মাঝখানে দাঁড়িয়ে নিজেকে মনে করিয়ে দাও, আমি নিরাপদ, এটা শুধু কঠিন, আর আমি কঠিন কাজ করতে পারি। ছোটবেলা কাটো শীতকালে রোমের রাস্তায় পায়ে হেঁটে বেড়াত, যখন সবাই পশম আর উলের কাপড়ে গুটিয়ে থাকত। মানুষরা তাকে পাগল ভাবত, বিদ্রূপ করত, বোকা বলত। কিন্তু সে তাদের কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করছিল না। সে তার মনকে সহ্য করার মতো করে গড়ে তুলছিল। অসুবিধা যখন মন বলছিল গরম আর আরাম খুঁজে নাও, তখনও দাঁড়িয়ে থাকার অভ্যাস করা। এটাই মূল কথা, অভ্যাস তৈরি করা। তুমি তখনই সাহসী হও না যখন একদম প্রয়োজন পড়ে। হাজার কোটি ছোট ছোট মুহূর্তে তৈরি হয় যখন তুমি সহজ পথ বাদ দিয়ে অসুবিধা বেছে নাও। যখন পড়ার বদলে দাঁড়াও, তখন তুমি শুধু সহ্য করছ না, নিজেকে একটা শক্তিশালী বার্তা দিচ্ছ। তুমি প্রমাণ করছো যে তোমার নিজের কাছে যে গল্পটা বলছিলে, তোমার সীমাবদ্ধতা নিয়ে ধারণা ভুল হতে পারে। তুমি যতবার পড়ার বদলে দাঁড়াও, ততবার তুমি তোমার সেই গল্পটা একটু বদলে দাও। তুমি প্রমাণ যোগ করো যে তুমি ভাবার চেয়ে বেশি শক্তিশালী, বিশ্বাসের চেয়ে বেশি সক্ষম। আর সেই প্রমাণ সময়ের সাথে জমা হয়, সেটা বিশ্বাসে পরিণত হয়। আর বিশ্বাস, সেই গভীর আত্মবিশ্বাস যে তুমি যা আসবে তা সামলাতে পারবে, সেটাই মানসিক দৃঢ়তার মূল ভিত্তি। আমাদের অনেকেই আসলে প্রয়োজনের চেয়ে অনেক আগেই পড়ে যায়। আমাদের ক্ষমতার 70%, 60%, কখনো 40%তে। আমরা পড়ি কারণ আমরা আসল সীমায় পৌঁছাইনি। কিন্তু আমরা যখন অস্বস্তিতে থাকি, তখন অক্ষমতা ভেবে বসি। এটাই আসল পার্থক্য। তাই পরের বার যখন তোমার মন বা শরীর টলমল করতে শুরু করবে, তখন নিজেকে প্রশ্ন করো না যে তুমি কি এগিয়ে যেতে পারবে। নিজেকেই জিততে দিও না, ধরে নাও তুমি পারবে, তারপর প্রমাণ করো। আর একটা পদক্ষেপ দাও, আর একটা শ্বাস ধরে রাখো, আর 1 মিনিট কথা বলো। যখন সবকিছু ভেঙে পড়ার উপক্রম, তখন দাঁড়াও। আল্লাহর বানানো যোদ্ধারা ঠিক এখানেই তৈরি হয়, আরাম নয়, দাঁড়ানোর সিদ্ধান্তেই। মন্তব্য: আমি তখনই দাঁড়াই যখন পড়তে ইচ্ছে হয়। দ্বিতীয়টা, জীবন আঘাত করার আগেই তোমার প্রতিক্রিয়া ঠিক করে নাও। বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়া দেখায়, তারা সমস্যা আসার জন্য অপেক্ষা করে, তারপর হুড়ুহুড়ি করে বুঝতে চায় কি করতে হবে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আবেগ ইতোমধ্যে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে, ভয় ইতোমধ্যে চালক হয়েছে, রাগ ইতোমধ্যে কথা বলছে। আর তুমি পরে এসে ক্ষতিটা সারাতে পারো, ভাবতে থাকো কেন সবসময় একই পরিস্থিতিতে একইভাবে ভেঙে পড়ো। স্টোইকরা এর জন্য একটা অভ্যাস করত। তারা এটাকে বলতো প্রিমেডিটেশিও মালুরম, অর্থাৎ অপকারের আগে থেকেই ভাবনা করা। প্রতিদিন সকালেই তারা চুপচাপ বসে ভাবত ওই দিন কি কি ভুল হতে পারে। এটা হতাশাবাদী হওয়ার জন্য নয়, বা উদ্বেগ তৈরি করার জন্য নয়, বরং আকস্মিকতার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য। মার্কাস ওরেলিয়াস লিখেছিল, যখন তুমি জাগো, নিজেকে বলো, আজ যাদের সাথে কাজ করব তারা হয়তো হস্তক্ষেপকারী, কৃতঘ্ন, অহংকারী, মিথ্যেবাদী, ঈর্ষান্বিত আর কঠোর হবে। ওটা নেতিবাচক বা সন্দেহাত্মক ভাবনা ছিল না, ওটা ছিল আকস্মিকতা দূর করার চেষ্টা। কারণ আকস্মিকতাই মানুষকে ভেঙে দেয়। যখন তুমি জীবনের সহজ হওয়ার আশা করো, তখন মসৃণ লাগে, ঠিক আছে, তারপর হঠাৎ এক ঘুষ মারেন, তুমি পড়ে যাও। কিন্তু যখন তুমি জানো ঘুষ আসছে, তখন তুমি আগে থেকেই ঠিক করতে পারো কিভাবে সামলাবে। তুমি তোমার অবস্থান, তোমার প্রতিক্রিয়া, তোমার মনের অবস্থা প্রস্তুত করতে পারো। ভাবো শেষবার কখন সত্যিই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলে। হয়তো কারোর ওপর ছোটখাট ব্যাপারে রেগে গিয়েছিলে, যাকে ভালোবাসো। হয়তো কোনো কাজ মাঝপথে ছেড়ে দিয়েছিলে কারণ কঠিন হয়ে গিয়েছিল। হয়তো উদ্বেগ, রাগ বা হতাশায় ডুবে গিয়েছিলে। এখন নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করো, তুমি কি ঠিকমতো সিদ্ধান্ত নিয়েছিলে? তুমি কি আগে থেকেই জানো কিভাবে ওই পরিস্থিতিতে রিয়্যাক্ট করবে? অবশ্যই না। তুমি তো অন্ধভাবে ঢুকেছ, মুহূর্তের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাচ্ছ। মুহূর্তটাই তোমার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। আর তুমি যদি আগে সিদ্ধান্ত না নাও, মুহূর্তটা সবসময় বিশৃঙ্খলা বেছে নেবে। এজন্যই মানসিক দৃঢ়তা হঠাৎ করেই আসে না। সেটা এমন কিছু নয় যা মুহূর্তের উত্তাপে হঠাৎ ঘটে যায়। এটা আগে থেকেই পরিকল্পিত, এটা অনুশীলন করা, এটা আগেই ঠিক করা। এভাবে প্রতিদিন সকালে তোমার ফোন ছুঁয়ার বা কারো সঙ্গে কথা বলার আগে 5 মিনিট বসো, শুধু 5 মিনিট।
চোখ বন্ধ করো, তোমার চোখ খুলে দিনের শুরু করো। সেই ফ্যান্টাসি না যেখানে সবকিছু ঠিকঠাক চলে আর সবাই মিষ্টি মিষ্টি থাকে, বরং আসল জীবনের দিনটা, যেখানে তোমার বস তোমার কাজের ওপর অন্যায় অভিযোগ করে, যেখানে তোমার সঙ্গী খারাপ মুডে থাকে আর তার রাগ তোমার ওপর বের করে, যেখানে ট্রাফিকের কারণে তুমি গুরুত্বপূর্ণ কোনো কাজে দেরি করো, যেখানে তোমার শরীর ব্যথা করে, যেখানে পরিকল্পনা ভেঙে যায়, যেখানে মানুষ তোমাকে নিরাশ করে। এরপর ঠিক ওই শান্ত মুহূর্তে ঠিক করো তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, অনুভূতিতে নয়, কারণ সবসময় সবকিছু তোমার নিয়ন্ত্রণে থাকে না। ঠিক আছে, কিন্তু তুমি কেমন আচরণ করবে, কি বলবে, কি করবে, এইগুলো তোমার হাতে। এপিকটিটাস তার ছাত্রদের শেখাতো যে যা আমাদের নিয়ন্ত্রণে আছে আর যা নেই সেগুলো আলাদা করে চিন্তা করতে হবে। সে বলতো, তোমার ক্ষমতার মধ্যে যা আছে তা ভালোভাবে ব্যবহার করো, আর বাকিটা যেভাবে হবে সেভাবেই নাও। কেউ তোমাকে অবজ্ঞা করলে সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি পুরো 6 ঘন্টা তোমার মাথায় সেই অবজ্ঞা ধরে রাখবে কিনা সেটা তোমার নিয়ন্ত্রণে। চাকরি হারালে সেটা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই রাতে তুমি নতুন চাকরির জন্য যোগাযোগ করবে আর আবেদন করবে কিনা সেটা তোমার হাতে। অথবা হতাশার গহ্বরে পড়ে গিয়ে অচল হয়ে যাওয়া। যখন তুমি আগে থেকেই তোমার প্রতিক্রিয়া ঠিক করে নাও, তখন উদ্রেক আর প্রতিক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফাঁক তৈরি হয়। ওই ফাঁকেই স্বাধীনতা বাস করে। ভিক্টর ফ্র্যাঙ্কেল একজন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়ঙ্কর সময় কাটিয়ে বেঁচে ফিরে এসেছিলেন, এই ফাঁক নিয়ে লিখেছিলেন। তিনি বলেছিলেন, উদ্রেক আর প্রতিক্রিয়ার মধ্যে একটা স্থান থাকে। ওই জায়গায় আমাদের প্রতিক্রিয়া বাছাই করার ক্ষমতা থাকে। আমাদের প্রতিক্রিয়াতেই থাকে আমাদের উন্নতি আর স্বাধীনতা। তিনি এই নীতি শিখেছিলেন সবচেয়ে খারাপ পরিস্থিতিতেই। যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি কখনো, যদি ওগুলোতে কাজ করে তাহলে যে কোনো জায়গায় কাজ করবে। এখনই বাস্তবসম্মত হও। তোমার 3টে এমন পরিস্থিতি লিখে ফেলো যেগুলো তোমাকে বারবার ভেঙে দেয়। হয়তো সেটা প্রত্যাখ্যান, হয়তো তোমার কাজের সমালোচনা, হয়তো উপেক্ষিত, অপ্রস্তুত বা অবজ্ঞাপূর্ণ অনুভূতি। এখন একদম শব্দের শব্দ লিখে রাখো তুমি পরের বার ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেবে। শুধু আমি শান্ত থাকব এর মতো অস্পষ্ট ধারণা নয়, বাস্তব কথাবার্তা, বাস্তব কাজ। যখন কেউ আমার কাজের সমালোচনা করবে, আমি 3 বার গভীর শ্বাস নেব। আমি ধন্যবাদ বলবো, তাদের মতামতের জন্য ধন্যবাদ জানাবো। উত্তর দেওয়ার আগেই একটা পরিষ্কার করার প্রশ্ন করব। আমি একদমই তাড়াহুড়ো করে নিজের পক্ষে যুক্তি দেব না। এটা একটা সিদ্ধান্ত, এটা একটা পরিকল্পনা। এটা হলো সেই মানসিক শক্তি তৈরি করা যা দরকার পড়ার আগেই তৈরি করা হয়। স্টোইকরা কোনোভাবেই হঠাৎ করে সিদ্ধান্ত নিত না। তারা ঠিক যেমন ক্রীড়াবিদরা বারবার অনুশীলন করে খেলার কৌশলগুলো মস্তিষ্কে ধারণ করে, তেমনি তারা তাদের উত্তরগুলো বারবার প্রস্তুত করত। তাই যখন খেলা শুরু হতো, চাপ আসত, তখন তাদের চিন্তা করতে হতো না। তারা শুধু সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করত যেগুলো আগেই ঠিক করে রেখেছিল। সবচেয়ে শক্তিশালী মানুষরা কখনো রিয়্যাক্ট করো না, ইচ্ছা নিয়ে প্রতিক্রিয়া দেখাও। এই কথাগুলো নিয়ে একটা কমেন্ট করো। জীবন তোমার উপর আঘাত করার আগে তুমি সিদ্ধান্ত নাও। তৃতীয়টা, প্রতিদিন ছোট ছোট জয় নিয়ে চলো। তুমি যদি মানসিক দৃঢ়তা গড়তে চাও, তাহলে এক মুহূর্তে পুরো জীবন বদলের চেষ্টা বন্ধ করো। বড় কোনো সাফল্যের অপেক্ষা করা বন্ধ করো। সেই পারফেক্ট দিনটার জন্য অপেক্ষা করো না যখন সব কিছু ঠিকঠাক মিলবে। মানুষের মনের কাজ এমন নয়। দৃঢ়তা গড়ে ওঠে সাধারণ জীবনের ছোট ছোট সিদ্ধান্তে, যেগুলো কেউ দেখে না, কেউ প্রশংসা করে না। ছোট ছোট কমিটমেন্টে, যা তুমি করো আর রাখো, যখন সেটা করা কঠিন হলেও। তারা ভাঙা অনেক সহজ। সেনিকা তার বন্ধুকে লিখেছিল, প্রতিদিন এমন কিছু শিখো যা তোমাকে দারিদ্র্য, মৃত্যু আর অন্যান্য দুর্দশার বিরুদ্ধে শক্তিশালী করবে। আর অনেক চিন্তাভাবনার মধ্যে থেকে সেই একটাকে বেছে নাও যেটা তুমি পুরোপুরি বুঝে নিতে পারো ওই দিন। 1টি, 10টা না, পুরো পরিবর্তন না, ছোট একটা জয় যা তোমাকে নিজেকে প্রমাণ করতে সাহায্য করবে যে তুমি জিততে পারো। ছোট জয়ের গুরুত্ব তোমার ভাবনার চেয়েও বেশি। তোমার মস্তিষ্ক আসলে পার্থক্য বুঝতে পারে না। বড় জয় আর ছোট জয়ের মধ্যে একটাই পার্থক্য থাকে, আত্মবিশ্বাস আর নিজের উপর আস্থা গড়ে তোলার ব্যাপারে। প্রতিবার তুমি যা বলো, করো, সেটা যতই ছোট হোক না কেন, আর কেউ দেখুক বা না দেখুক, তুমি তোমার মনোজগতে একটা শক্তিশালী সংকেত পাঠাও। আমি আমার কথা রাখি, আমি কাজ শেষ করি, আমি নিজের উপর বিশ্বাস হারাই না। এই সংকেত সময়ের সাথে সাথে জমে জমে একটা অবিচল আস্থা তৈরি করে তোমার আর তোমার নিজের মধ্যে। আর সেই আস্থাই সব মানসিক শক্তির বুনিয়াদ। কারণ কঠিন সময় আসবে সেটা নিশ্চিত, কিন্তু তখন তোমার নিজের উপর কোনো সন্দেহ থাকবে না। তুমি মনে রাখবে সেই সববার যখন তুমি নিজের জন্যই লেগেছিলে, যখন তুমি থেমে না গিয়ে চলতে থাকলে, আর যখন কেউ দেখছিল না, তখন তুমি ছোট ছোট প্রতিশ্রুতি পালন করেছিলে। বেশিরভাগ মানুষ খুব বড় বড় লক্ষ্য ঠিক করে, তারপর কয়েক দিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যে ব্যর্থ হয় আর নিজেদের সম্পূর্ণ ব্যর্থ মনে করে।
তারা ঘোষণা দেয় প্রতিদিন জিমে যাবে, পুরোপুরি সঠিক খাবে, সকাল 5টায় উঠবে, একটা ব্যবসা করবে, 1 ঘন্টা ধ্যান করবে, আর নিজের জীবন একদম বদলে ফেলবে। কিন্তু তৃতীয় দিনেই তারা কিছুই করতে পারেনি, আর এখন তাদের হাতে স্পষ্ট প্রমাণ এসে গেছে তারা বদলাতে পারে না, তারা সক্ষম নয়, তারা এমন মানুষ না। এগুলো কোনো অক্ষমতার প্রমাণ না, এগুলো শুধু খারাপ পরিকল্পনার প্রমাণ। তুমি নিজের সহনশীলতা বাড়াতে পারবে না একবারে অনেক কিছু নিয়ে, বরং প্রতিবার যা নিয়ে কাজ করো সেটাকে ঠিকঠাক শেষ করে বাড়াতে পারো। মার্কাস অরেলিয়াসের কাজ ছিল ইতিহাসের সবচেয়ে চাপের কাজগুলোর একটা সাম্রাজ্য চালানো, একাধিক যুদ্ধে লিপ্ত থাকা, জটিল রাজনীতি সামলানো, প্রতিদিন জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া। আর তুমি জানো সে প্রতিদিন কি করত? একদিনও বাদ দেয়নি। সে লিখত। বড় বড় নাটকীয় লেখা নয়, দার্শনিক গদ্যও নয়, শুধু নিজের জন্য ছোট ছোট সহজ স্মরণিকা, পরিষ্কার ভাবনা আর দৃষ্টিভঙ্গির ছোট ছোট জয়। সে একসাথে সব সমস্যা সমাধান করার চেষ্টা করত না, এক জায়গায় মনোযোগ দিত, একটা বিষয় পরিষ্কারভাবে ভাবত, একটা ভালো সিদ্ধান্ত নিত, তারপর আরেকটা, তারপর আরেকটা। এভাবেই অটল মনের নির্মাণ হয়। একবারের বড় কোনো ঘটনা নয় যা সবাই দেখে, বরং হাজার হাজার ছোট ছোট মুহূর্তে, যাকে কেউ খেয়ালই করে না। তোমার জন্য একটা প্ল্যান দিলাম। প্রতিদিন সকালে 3টে ছোট্ট কাজ লিখে নাও যেগুলো তুমি ওই দিনে করতেই হবে। স্বপ্ন নয়, আশা নয়, না যে কিছু হতে পারে এমন কিছু নয়, বরং যেগুলো তুমি নিশ্চিত করেই করবে। 3 গ্লাস পানি খাবে, 10 মিনিট হাঁটবে, একটা ইমেল পাঠাবে যেটা তুমি টালাচ্ছিলে, 5 পৃষ্ঠার বই পড়বে, 10টা পুশ আপ করবে, তোমার ঘরের একটা জায়গা পরিষ্কার করবে। এগুলো এক একটা করে জীবন বদলে দেয় না। আর ঠিক এইটাই মূল কথা, এগুলো প্রমাণ। প্রমাণ। যখন তুমি বলো কিছু করব, তখন সত্যিই করো। আর প্রতিটা প্রমাণ পরের কঠিন সিদ্ধান্তকে সহজ করে দেয়। প্রতিটা রাখা প্রতিশ্রুতি পরেরটা আরও শক্তিশালী করে। আসল জাদু ঘটে বারবার করার মধ্যেই। একদিনের ছোট ছোট জেতা কিছুই বদলায় না, 100 দিন বদলে দেয় সবকিছু। কারণ 100 দিন ধরে নিজের কাছে ছোট ছোট প্রতিশ্রুতি নিয়মিত রাখলে তুমি আর আগের মতো থাকো না। তোমার মস্তিষ্কের নেটওয়ার্ক বদলে গেছে। তুমি এমন একটা ধারাবাহিকতা তৈরি করেছ যেটা অটোমেটিক হয়ে যায়। আর যখন জীবন কঠিন হয়ে যায়, যখন আসল চ্যালেঞ্জ আসে, তখন সেই প্যাটার্নটা তোমার মাথায় আসতেই চলে, ভাবতেও হয় না। তুমি ভাবতে বসো না যে তোমার কি সেটা সামলাতে পারবে কিনা। তুমি তো আগেই জানো পারবে, কারণ গত কয়েক মাস ধরে প্রতিদিন ছোট ছোট কঠিন জিনিসগুলো সামলাচ্ছ। এপিকটেটাস তার ছাত্রদের শেখাতো যে যা কিছু তারা এখনই নিয়ন্ত্রণ করতে পারে সেটাতেই দৃষ্টি রাখতে হবে। গতকাল নয়, সেটাকে বদলানো যাবে না। আগামীকাল নয়, ওটা তো এখনও হয়নি। ঠিক এই মুহূর্তে ও বলতো, তোমার দর্শন ব্যাখ্যা করো না, সেটা নিজের মধ্যে ধারণ করো। ঠিক তাই ছোট ছোট জয়গুলোর কাজটাই এমন। এগুলো দার্শনিক চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেয়, আইডিয়াগুলোকে পরিচয়ে পরিণত করে। তুমি আর সেই মানুষ না যে প্রতিরোধশীল হতে চায়, তুমি সেই মানুষ হয়ে যাও যে সত্যিই প্রতিরোধশীল। কারণ প্রতিরোধশীলতা ভাবনা বা অনুভূতি নয়, এটা হলো তুমি কি বারবার ধারাবাহিকভাবে করো, বিশেষ করে যখন সেটা ছোট হয়। একটা কথা কেউ তো কখনো বলে না, যা তোমার সবচেয়ে খারাপ দিনে তোমাকে বাঁচিয়ে দিতে পারে। ছোট জয়গুলো তোমাকে হতাশা থেকে রক্ষা করে। কারণ যেসব দিনে সবকিছু একদম অসম্ভব মনে হয়, যখন বড় বড় স্বপ্ন অনেক দূরে লাগে, যখন বেঁচে উঠতেও কষ্ট হয়, তখনও তুমি ছোট্ট কিছু জিততে পারো। তোমার বিছানা গোছাতে পারো, 1 গ্লাস পানি খেতে পারো, গোসল করতে পারো, 1 মিনিট গভীর শ্বাস নিতে পারো। এই ছোট ছোট জয়গুলোই তোমাকে এগিয়ে নিয়ে যায়। এগুলোই তোমার ইঞ্জিন চালিয়ে রাখে। এগুলো তোমাকে মনে করিয়ে দেয় তুমি হাল ছাড়োনি, তুমি এখনও লড়াইয়ে আছো, তুমি এখনও কিছু করার যোগ্য, যদিও সেটা ছোট। বড় মুহূর্তের অপেক্ষা বন্ধ করো, শুধু জিতে যাও। আজকে করো, কাল জিতে যাও। ছোট ছোট জয়গুলো একসাথে গেঁথে নাও, একদিন হঠাৎ দেখবে তুমি পুরো পাহাড়টা চড়ে ফেলেছ। প্রতিটি বিশাল সাফল্য এক এক করে ছোট ছোট পদক্ষেপে তৈরি হয়। আমি এই বিশ্বাসটা দেখাতে চাই, আমি প্রতিদিন ছোট ছোট জয় অর্জন করি। চতুর্থটা, ভয় যখন বলে থেমে যাও, তখনই কাজ করো। ভয় কখনো তোমাকে একা ছাড়বে না, এটা তোমার ডিএনএতে গেঁথে আছে। কিন্তু সেই ভয়ের কণ্ঠই তোমাকে কথা বলতে, ব্যবসা শুরু করতে, কঠিন কথোপকথন করতে বাধা দেয়। স্টোইকরা এইভাবে অনুশীলন করত, তারপরও কাজ চালিয়ে যাও। মার্কাস লিখেছে, তোর মনের ওপরেই তোর কন্ট্রোল, বাইরের কোনো ঘটনা নয়। ভয় মানে শুধু মনের মধ্যে একটা ঘটনা, কোনো আদেশ না, কোনো সত্য নয়, শুধু একটা আওয়াজ যা তোর নিরাপদ রাখে কিন্তু ছোট করে রাখে। ভয় এখন আর আসল বিপদের খবর দেয় না, এটা অস্বস্তি, অনিশ্চয়তা, ব্যর্থতা, প্রত্যাখ্যানের কথা বলে। তোর মস্তিষ্ক আসল বিপদ আর সামাজিক অস্বস্তির মধ্যে পার্থক্য করতে পারে না, তাই দুইটাকেই একভাবে দেখে, চেঁচিয়ে বলে থাম। স্টোইক দর্শনের প্র্যাকটিস খুব সোজা, যা করার সেটা কর। তুমি ভয় পাচ্ছ তো এখনো ভয় পাচ্ছ, আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করো না। আত্মবিশ্বাস আসে কাজ করার পর।
সেনিকা বলেছিলেন, কঠিন হওয়ায় আমরা সাহস করি না। না, সাহস না করার কারণেই সবকিছু কঠিন হয়ে যায়। সমস্যাটা তোমার দ্বিধাতেই। শেষবার কখন তুমি ভয় পেয়ে কিছু এড়িয়ে গিয়েছিলে? এড়িয়ে যাওয়ার পরে ভয় চলে গিয়েছিল? না, বরং আরও শক্তিশালী হয়েছিল। প্রতিবার যখন তুমি ভয়ের কথা মানো, তখন নিজেকে শেখাচ্ছ যে ভয়ই নিয়ন্ত্রণে আছে। এইভাবে ভেঙে ফেলো, কাজ করো। ছোট, তোমাকে 1 ঘন্টার জন্য সাহসী হতে হবে না। 5 সেকেন্ড সাহস দেখাও, ইমেলটা পাঠাও, কলটা করো, প্রথম পদক্ষেপটা নাও। সেই 5 সেকেন্ডে তুমি প্রমাণ করেছো ভয় তোমাকে নিয়ন্ত্রণ করে না। কাটো ইচ্ছাকৃতভাবে অস্বস্তি অনুশীলন করত, সাধারণ কাপড় পরত, ঠান্ডায় হাঁটত, উপবাস করত। সে তার মস্তিষ্ককে শেখাচ্ছিল অস্বস্তি মানেই বিপদ নয়। তুমি ভয় পেতে পারো আর তবুও কাজ করতে পারো। একটা জিনিস লিখে রাখো যা তুমি ভয়ের কারণে এড়াচ্ছ, সেটা সবচেয়ে ছোট কাজের অংশে ভাগ করে নাও। যদি তুমি শুরু করতে ভয় পাও, ব্যবসা মানে কোম্পানি শুরু করা না, ব্যবসার 3টে আইডিয়া লেখা। যখন ভয় চেঁচায় থামো, তখনও ছোট্ট একটা পদক্ষেপ নেওয়া, সেটাই সাহস। ভয় পেয়ে কাজ করার অভ্যাস যত বেশি করবে, ভয় তত নীরব হয়ে যাবে। কারণ ভয় চলে যায় না, তুমি ওকে বিশ্বাস করা বন্ধ করে দাও। তুমি বুঝতে পারো এটা আসলে কি, একটা অতিরক্ষামূলক কণ্ঠস্বর যা জানে না তুমি কতটুকু করতে পারো। শেষ কথা হলো, ভয় মিথ্যাবাদী। ও বলে তুমি প্রত্যাখ্যান, ব্যর্থা সামলাতে পারবে না, কিন্তু তুমি ইতোমধ্যে পারছ। সবকিছু সামলে নিয়েছ, তুমি বেঁচে গেছ। ভয়ে কাজ করা মানেই তুমি নির্ভীক না, বরং এটা তোমাকে অপ্রতিরোধ্য করে তোলে। সাহস মানেই ভয় না থাকা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে চলা। এটা পোস্ট করো, আত্মবিশ্বাসের বার্তা। আমি ভয়ের মাঝেও কাজ করি। 5 নম্বর, চাপকে অনুশীলনে পরিণত করো। প্রতিটা কঠিন মুহূর্ত হল পুনরাবৃত্তি, প্রতিটা চাপপূর্ণ দিন হল প্রশিক্ষণ। স্টোইকরা জীবনকে তাদের ওপর ঘটে যাওয়া কিছু না দেখে তাদের জন্য ঘটে যাওয়া কিছু মনে করত। এটা আত্মার জিম। মার্কাস লিখেছিল, যে বাধা দাঁড়িয়ে থাকে সেটাই পথ হয়ে ওঠে। ওটা অনুশীলনের কথা বলছিল। বাধাকে শক্তি বাড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার করতে হয়। বেশিরভাগ মানুষ চাপের মুখে পড়ে পালানোর চেষ্টা করে। তারা চাপকে শত্রু মনে করে, কিন্তু চাপ আসলে প্রতিরোধ মাত্র, আর প্রতিরোধই পেশি গড়ে তোলে। মনের মজবুতি সহজ সময় তৈরি হয় না, সেটা তখন তৈরি হয় যখন জীবন তোমার কাঁধে ভার দেয়, আর তবুও তুমি সেটা বহন করো। ভাবনাটা বদলাও। বারবার না জিজ্ঞেস করো আমার সাথে কেন এটা হচ্ছে, বরং বলো এটা আমাকে কি শেখাচ্ছে। ট্রাফিক সময় নষ্ট নয়, এটা ধৈর্যের অভ্যাস করো। একটা কঠিন সহকর্মী মানসিক নিয়ন্ত্রণ শেখার একটা অভ্যাস। আর্থিক চাপ মানে দক্ষতা বাড়ানোর একটা প্রশিক্ষণ। যখন তুমি চাপকে অভ্যাস হিসেবে দেখো, তখন তুমি আর শিকার হও না, তুমি একজন ছাত্র হয়ে যাও। সেনিকা বলেছিল, কঠিন কষ্ট মস্তিষ্ককে শক্তিশালী করে, যেমন শ্রম শরীরকে করে। তিনি নির্বাসিত হয়েছিলেন, সম্পদ হারিয়েছিলেন, মৃত্যুর হুমকির মুখোমুখি হয়েছিলেন। এসবের মধ্য দিয়ে তিনি চাপকে জ্ঞানে পরিণত করেছিলেন। এটাই তো প্রকৃত সহিষ্ণুতা। আগুনের মধ্যে বসে ভাবা, আমি এখান থেকে কি শিখতে পারি। কঠিন দিনের শেষে 3টে কথা লিখো। কি চাপের মধ্যে ছিলে, কিভাবে মোকাবিলা করেছ, পরের বার কি ভিন্ন করবা। এভাবে চাপকে ডেটার মতো দেখা যায়। প্রতিটা চাপের মুহূর্ত দেখায় তুমি কোথায় দুর্বল। একবার বুঝে গেলে সেই জায়গায় কাজ করতে পারো। স্টোইকরা নেগেটিভ ভিজুয়ালাইজেশন করত, সবকিছু হারানোর কথা ভাবত। মন খারাপ করার জন্য না, বরং প্রস্তুতি নেওয়ার জন্য। খেলোয়াড়রাও চাপের মুহূর্ত কল্পনা করে, যাতে মস্তিষ্ক জানে কিভাবে রেসপন্ড করতে হবে। চাপের কোনো মিটিংয়ের আগে সবচেয়ে খারাপ ফলাফল ভাবো, তারপর ঠিক করো কিভাবে সামলাবে। এটা এপিকটিটাস একজন দাস ছিল, মার খেত, অবজ্ঞা পেত, মালিকানা ছিল। এমন পরিস্থিতিতে সে ইতিহাসের অন্যতম শক্তিশালী মস্তিষ্ক গড়ে তুলেছিল। সে বুঝেছিল বাইরের চাপ তার মনের স্বাধীনতাকে স্পর্শ করতে পারে না। যদি সে দাসত্বকে মানসিক শক্তির ট্রেনিং গ্রাউন্ডে পরিণত করতে পারে, তাহলে তুমি তোমার চাপকেও শক্তিতে পরিণত করতে পারো। যখন তুমি চাপকে অনুশীলন হিসেবে দেখতে শুরু করবে, তখন ভয় পাবে না, অপেক্ষা করবে। যেসব জিনিস আগে তোমাকে ভেঙে দিত, এখন সেগুলো তুমি সহজেই সামলাতে পারো, কারণ সেগুলো সহজ হয়নি, তুমি শক্তিশালী হয়েছ। পরেরটা, জীবন যখন তোমার কাঁধে ভার দেয়, তখন মাথা নয়ো না, নিজের অবস্থান ঠিক করো, শ্বাস নাও আর সামলাও। ওটা শাস্তি না, এটা প্রশিক্ষণ। চ্যাম্পিয়নরা আরামে জন্মায় না, চাপের মধ্যে গড়ে ওঠে। কমেন্টে লিখো, চাপই হলো অনুশীলন। 6 নম্বর, সবচেয়ে কঠিন কাজগুলো আগে শেষ করো। বেশিরভাগ মানুষ তাদের সেরা সময় নষ্ট করে সহজ কাজগুলোতে। তারা ইমেল চেক করে, খবর পড়ে, ডেস্ক গুছায়। কঠিন কাজের মুখোমুখি হলে তারা ক্লান্ত হয়ে পড়ে। স্টোইকরা এনার্জি বুঝত, সীমিত। সিদ্ধান্ত নেওয়া তোমাকে ক্লান্ত করে দেয়,
প্রতিটি সিদ্ধান্ত পরের তাকে দুর্বল করে তোলে, তাই তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগে নিত। মার্কাস লিখেছিল, ভোরে যখন বিছানা থেকে উঠতে কষ্ট হয় নিজেকে বলো আমাকে মানুষ হিসেবে কাজে যেতে হবে। সে সাম্রাজ্যের সমস্যাগুলো সঙ্গে সঙ্গেই মোকাবিলা করত যখন তার মন তীক্ষ্ণ আর ইচ্ছাশক্তি দৃঢ় ছিল। এখানে মনোবিজ্ঞান রয়েছে। তোমার মস্তিষ্কের নির্বাহী ক্ষমতা সীমিত, যা সিদ্ধান্ত নেওয়া, প্রলোভন থেকে বিরত থাকা, কঠিন কাজ করা এইসবের জন্য মানসিক শক্তি। প্রতিটি সিদ্ধান্ত দিনভর এটা কমে যায়, দুপুরের পর তো একদম শেষ হয়ে যাও। তাই মনোযোগ হারাও, ব্যায়াম এড়িয়ে যাও, কঠিন কথোপকথন থেকে দূরে থাকো। দুর্বল হওয়ার কারণে নয়, এনার্জি শেষ হয়ে যাওয়ার কারণে। সমাধানটা হলো প্রতিদিন সকালে সবচেয়ে ভয় লাগা কাজটা চিহ্নিত করো, সেটাই প্রথম করো। গরম হতে হতে নয়, প্রথমেই, যখন মন তাজা আর ইচ্ছাশক্তি পূর্ণ থাকে। সেনিকা বলেছিল, একবারে জীবনযাপন শুরু করো এবং প্রতিটা আলাদা দিনকে আলাদা জীবন হিসেবে গণনা করো। আজ রাতেই লিখে ফেলো তোমার 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আগামীকালের কাজগুলো, ওগুলোর অগ্রাধিকার ঠিক করো। কোনটা তোমাকে সবচেয়ে বেশি কাঁপায়, সেটাই প্রথম নম্বর। উঠে পড়ো, ফোন দেখো না, সরাসরি কঠিন কাজটা শুরু করো। প্রথম 1 ঘন্টা দিয়েই দাও তোমার সব শক্তি, সবচেয়ে তীক্ষ্ণ মনোযোগ, বাকিটা পরে হবে। কাটোর একটা খ্যাতি ছিল, তাকে ভাঙা অসম্ভব। কেন? সে ছোট ছোট জিনিসে নিয়মকানুন মানত, সকালে আগে উঠে প্রতিশ্রুতি রাখত, কঠিন কাজ আগে করত সহজের আগে। যতক্ষণ কেউ তাকে ভাঙা চাইল, তার নিয়মিততা স্বয়ংক্রিয় হয়ে গিয়েছিল। বেশিরভাগ মানুষ যা ভুল বোঝে, তারা মনে করে প্রথমে মোটিভেশন আসে তারপর কাজ। ভুল, কাজ আগে আসে তারপর মোটিভেশন। যখন তুমি দিন শুরু করো সবচেয়ে কঠিন কাজ দিয়ে, তখন তুমি একটা গতি তৈরি করো যা তোমাকে বাকি সবকিছু পার করিয়ে দেয়। যখন নিয়মিত সবচেয়ে কঠিন কাজগুলো আগে শেষ করো, তখন তুমি নিজের প্রতি বিশ্বাস করে তোলো। তুমি প্রমাণ করো যে তুমি এমন একজন মানুষ যে সমস্যা থেকে পালায় না। যেসব দিনে সবকিছু অসম্ভব মনে হয়, তখন তুমি সেই সব সকালে ফিরিয়ে আনবে যখন প্রথমে কঠিন কাজটাই করেছিলে। পৃথিবী তোমার সকালগুলো ছিনিয়ে নিতে চাইবে, যদি তুমি দাও সুযোগ তারা নেবে। তোমার সেরা সময়গুলো নষ্ট করো না। সকালে উঠে প্রথম 2 ঘন্টা যেন তোমার জীবনটাই ওর উপর নির্ভর করে, ঠিক তেমনই সুরক্ষিত রাখো। তোমার ভবিষ্যৎ গড়ে ওঠে ঠিক সেই সময়েই। জয়ী মানুষরা দিনের শুরুতেই আক্রমণ করে, দিনের আগে দিনের বিরুদ্ধে তারা প্রস্তুত থাকে। এই কথা সবাইকে বলো, আমি কঠিন কাজগুলো আগে শেষ করি। 7ম কথা, বেদনা থেকে শিখো, কিন্তু কটু হও না। তোমার আঘাত লাগবে, মানুষ তোমাকে বিশ্বাসঘাতকতা করবে, জীবন তোমাকে হতাশ করবে। স্টোইকরা কখনো ভান করেনি যে বেদনা আসবে না, তারা প্রস্তুত ছিল কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে। কারণ বেদনা নিজেই শেষ কথা নয়। সমস্যা তো সমস্যা, এখন তুমি এর সঙ্গে কি করবে? তুমি কি এর থেকে বুদ্ধিমান হবে নাকি কষ্টে ভেঙে পড়বে? মার্কাস বলেছিল, চয়েস করো, ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে তুমি কখনো নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে না। ঘটনা এক কথা, তোমার ব্যাখ্যা আরেক কথা। তিক্ততা মানে হলো ব্যথা ধরে রাখা আর নিজের পরিবর্তন হতে দেওয়া বন্ধ করে দেওয়া। বিশ্বাসঘাতকতা বারবার মনে করা, হৃদয়ের চারপাশে দেয়াল গড়া, একবার কেউ তোমাকে আঘাত দিলে আর বিশ্বাস বন্ধ করে দেওয়া। এটা শক্তি নয়, এটা একটা খাঁচা। যে তোমাকে আঘাত দিয়েছিল সে সেখানে আটকে নেই, তুমি একলা পড়ে গেছ। শিখো। বেদনা আর যন্ত্রণা আলাদা। এটা জিজ্ঞেস করা, এ থেকে আমি কি শিখলাম? কেউ যদি তোমাকে ধোঁকা দেয়, তাহলে শিক্ষণীয় কথা এই নয় যে সবাই খারাপ। হতে পারে আমি সতর্ক সংকেতগুলো এড়িয়ে গিয়েছিলাম, বা আমার বাউন্ডারি আরও ভালো হওয়া দরকার। কোনো পরিকল্পনা ব্যর্থ হলে অর্থ এই নয় যে আমি ব্যর্থ, আমার কৌশল ভুল ছিল, বা আমাকে দ্রুত মানিয়ে নিতে হবে। চিন্তা ছাড়া বেদনা হলো যন্ত্রণা, চিন্তা সহ বেদনা হলো শিক্ষা। এপিকটিটাস দাস ছিল, পিটিয়ে আহত হয়েছিল, মালিকানাধীন ছিল। তবুও সে ইতিহাসের একজন শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে উঠেছিল, কারণ সে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছিল। যন্ত্রণা সহ্য করছিল, সে কষ্টে তিক্ত হয়নি। সেই অভিজ্ঞতাকে ব্যবহার করে সে এমনভাবে স্বাধীনতাকে বুঝতে পেরেছিল যেভাবে অনেক স্বাধীন মানুষও বুঝতে পারে না। সে ব্যথাকে দার্শনিকতায় পরিণত করেছিল। যখন কিছু কষ্টদায়ক ঘটে, তখন নিজেকে সময় দাও এটা অনুভব করার জন্য। এই অংশটা বাদ দিও না। চাইলে কাঁদো, চাইলে রেগে যাও। স্টোইকরা গভীরভাবে অনুভব করত, কিন্তু তারা সেখানে আটকে থাকত না। অনুভব করার পর চিন্তা করো, যা ঘটেছে তা লেখো। তারপর সেটা তোমাকে কি শিখিয়েছে তা লেখো। কোন সীমা তুমি মিস করেছিলে, কোন প্যাটার্ন তুমি বারবার রিপিট করছো, তোমার কোন শক্তি ছিল জানতে চাও? সেনিকা 2 বার নির্বাসিত হয়েছিল, ধন সম্পদ আর সম্মান ছিনিয়ে নেওয়া হয়েছিল তার থেকে। সে তো চাইতে পারত সেই বছরগুলো কষ্টে কাটাতে, কিন্তু সে সময়গুলো কাটিয়েছে লেখালেখি করে, ভাবনা করে, নিজের উন্নতি করে। সে যন্ত্রণাকে এমন একটা জ্ঞানে পরিণত করেছে যা আজও 2000 বছর পরও পড়া হয়। শেখার আর কষ্টে ডুবে থাকার মধ্যে পার্থক্য দেখা যায় তুমি তোমার অতীত নিয়ে কিভাবে কথা বলো তার মধ্যে। যারা বিষণ্ণ তারা বলে সে মানুষটাই আমার জীবন নষ্ট করেছে। যারা শিখেছে তারা বলে ওই অভিজ্ঞতা আমাকে কিছু মূল্যবান শেখায়। একই ব্যথা, ভিন্ন প্রতিক্রিয়া, ভিন্ন জীবন। বিষণ্ণতা তোমাকে ভবিষ্যতের ব্যথা থেকে রক্ষা করে না, এটাই নিশ্চিত করে। যখন তুমি নিজেকে বন্ধ করে রাখো, তখন তুমি বেড়ে ওঠা, সম্পর্ক গড়া, ঝুঁকি নেওয়া বন্ধ করো। স্টোইকের নতুন নিরাপত্তাই লক্ষ্য নয়, লক্ষ্য হলো বেড়ে ওঠা। আর বেড়ে ওঠার জন্য দরকার ক্ষত পাওয়ার পরেও মন খুলে রাখা। যন্ত্রণার থেকে শিক্ষা নেওয়া মানে সবাইকে ক্ষমা করা বা বিষাক্ত পরিস্থিতিতে থাকা নয়।
এর মানে হলো শিক্ষা নেওয়া, ভালো সীমানা ঠিক করা আর ঘৃণা না নিয়ে এগিয়ে চলা। কারণ ঘৃণা ভারী আর তোমার শক্তি দরকার সামনের যাত্রার জন্য। তাই যন্ত্রণার মুখোমুখি হলে সেটা পুরোপুরি অনুভব করো, তারপর জিজ্ঞেস করো। যা শেখাতে চায় সেটাই শিখো, সেটাকে জ্ঞান খুঁজে পাওয়ার জায়গা বানাও। তাতে তোমার মাথা তীক্ষ্ণ হোক, মন ভালো হোক, বুদ্ধি বাড়ুক, শক্তি বাড়ুক। কিন্তু সেটাকে তোমাকে কড়া করে দেও না। তুমি সব কষ্ট সহ্য করেই বেঁচেছ, শুধু অনুভব থামানোর জন্য না। তুমি বেঁচেছ পুরোপুরি জীবন যাপনের জন্য, ব্যথা সহ, সবকিছু সহ। তোমার ক্ষত তোমাকে বিষ দিয়ে পোক্ত করতে পারে বা তোমাকে শেখাতে পারে, সিদ্ধান্ত তোমার। কমেন্টে লিখো এই কথা, আমি ব্যথা থেকে শিখি। 8 নম্বর, তোমার ফোকাসকে দুর্গের মতো রক্ষা করো। প্রতিটা নোটিফিকেশন, ব্যাঘাত, তোমার সময় চাওয়া মানুষ, তোমাকে আটকে রাখার জন্য বানানো অ্যাপ, ওরা সবাই তোমার মনোযোগের জন্য লড়ছে। ফোকাস, বেশিরভাগ মানুষ সেটা বিনামূল্যে দিয়ে দেয়। তাদের মন চারদিকে ছুটে বেড়ায়, তারপর অবাক হয় কেন তারা কখনো কোনো মর্মপূর্ণ কিছু করতে পারে না। মার্কাস লিখেছিল, নিজেকে বর্তমানেই সীমাবদ্ধ রাখো, কারণ অতীত আর ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয় বলেই নয়, বরং তোমার ক্ষমতা ঠিক এখানেই, এই মুহূর্তেই আছে। যদি তুমি উপস্থিত না থাকো, তোমার কোনো ক্ষমতা থাকবে না। ফোকাস এখন আর স্বাভাবিক কিছু নয়। আমরা এমন একটা বিশ্বে বাস করি যা আমাদের বিভ্রান্ত করার জন্য তৈরি। ফোন বাজে, ইমেল পিং করে, সহকর্মী এসে কথা বলে, মন উড়ে যায়, বুঝতেই পারো না, এক মুহূর্তে 1 ঘন্টা চলে গেল। এটা কোনো দুর্ঘটনা না। বিলিয়ন ডলার কোম্পানিগুলো মনোবিজ্ঞানীদের নিয়োগ দেয় তোমার মনোযোগ ভাঙতে। যতক্ষণ না তুমি লড়াই করো আর তোমার ফোকাসের চারপাশে একটা দুর্গ তৈরি করো, ততক্ষণ কিছু হবে না। স্টোইকরা গভীর কাজের জন্য জায়গা তৈরি করেছিল, এমন সময় যেখানে কেউ তাদের বিরক্ত করতে পারত না। সেনিকা একা রিট্রিট করত, ভাবতে আর লিখতে। মার্কাস খুব সকালে জার্নাল লিখত, তখন সাম্রাজ্যের কাজ শুরু হয়নি। তারা বুঝেছিল গুরুত্বপূর্ণ কাজের জন্য অবিচ্ছিন্ন মনোযোগ দরকার। আসল উন্নতি হয় দীর্ঘক্ষণ একটানা ফোকাসে। প্রতিদিন তোমার অন্তত একটা এমন সময় 2 ঘন্টার একটা ব্লক রাখো, যেখানে তুমি কেউকে কাছে পাবে না। ফোন নেই, ইমেল নেই, কেউ নেই, শুধু তুমি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা। যদি 2 ঘন্টা না পেতে পারো, তাহলে নিজের সাথে মিথ্যা বলছো। সব নোটিফিকেশন বন্ধ করে দাও, ফোন অন্য রুমে রেখে এসো। সবাইকে বলো তুমি এখন পাওয়া যাবে না। দরজা বন্ধ করে কাজ শুরু করো। গভীর মনোযোগ দিয়ে এমন কাজ করো যেন পুরোপুরি হারিয়ে যাও। বাইরের জগৎ সবসময় তোমাকে বিরক্ত করার চেষ্টা করবে। তোমারই সীমা ঠিক করতে হবে। বিরক্তি মানবে না, কারণ প্রতিবার যখন কিছুতে মনোযোগ দাও, তখন কাজের ফোকাস ছিটকে যায়। তোমার ফোকাস ভাঙা মানে নিজেকেই শেখানো যে ফোকাসটা কোনো ব্যাপার না। ফোকাস রক্ষা করা শুধু প্রোডাক্টিভিটির জন্য না, এটা তোমার মানসিক শান্তির জন্যও জরুরি। যখন মন বারবার বিভক্ত হয়, তখন চাপ বেড়ে যায়, উদ্বেগ বাড়ে, আর তুমি একেবারে ওভারওয়েলমড মনে করো। তোমার মস্তিষ্ক প্রতি 3 মিনিটে কনটেক্সট বদলাতে বদলাতে একদম ক্লান্ত হয়ে পড়ে। গভীর ফোকাস মানে তোমার মনের জন্য বিশ্রাম, সেই অবস্থায় যেখানে তুমি সবচেয়ে জীবন্ত, ক্ষমতাবান মনে করবে। ভাবো, তুমি গভীর কাজ শুরু করতে যাচ্ছ। কি তোমাকে বিরক্ত করার চেষ্টা করবে? তোমার ফোন? আগে সেটি বন্ধ করে দাও। তোমার ইমেল? বন্ধ করে দাও। তোমার পরিবারের কাছে বলো তোমার 2 ঘন্টার দরকার। মন ঘুরপাক খাচ্ছে? একটা নোটপ্যাড রাখো, যে কোনো অপ্রত্যাশিত ভাবনা ধরার জন্য। বিঘ্ন ঘটবে এমনটা আগেই বুঝে নাও। বিঘ্নগুলো এসে আঘাত করার আগে সরিয়ে ফেলো। যখন তুমি ধারাবাহিকভাবে তোমার মনোযোগ রক্ষা করবে, তখন 2 ঘন্টার ফোকাসড কাজ তোমাকে দেবে এমন ফলাফল যা অনেকেই 2 দিনের বিক্ষিপ্ত সময় পায় না। তোমার কাজ উন্নত হবে, চাপ কমবে। এমন একটা দুনিয়ায় যেখানে সবাই বিভ্রান্ত, মনোযোগী একজন মানুষ অপ্রতিরোধ্য। কাল থেকে শুরু করো, তোমার দুর্গ গড়ো। তোমার 2 ঘন্টা বেছে নাও, সকল বিঘ্ন দূর করো। ভবিষ্যৎবাণী করা যায়, সময়টাকে এমনভাবে রক্ষা করো যেন সেটা পবিত্র, কারণ সত্যিই তাই। তোমার মনোযোগই তোমার জীবন। যেখানে মনোযোগ যাবে, তুমি ওখানেই যাবে। একবার সময় ব্যয় করলে তা আর ফেরত পাওয়া যায় না। বিভ্রান্তিতে ভরা এই জগতে ফোকাসই তোমার সুপার পাওয়ার। এই কথাটা মনে রাখো, আমি আমার ফোকাসকে রক্ষা করি। নম্বর 9, যখন কেউ দেখছে না তখন নিজেকে চাপ দাও। সবাই তো বাইরে জয় উদযাপন করে, পদোন্নতি, পুরস্কার, বদলের ছবি। কিন্তু দৃঢ়তা গড়ে ওঠে স্টেজে নয়, অন্ধকারে, ভোরবেলা, যখন তোমার বিছানা নরম আর জিমটা ঠান্ডা। যখন তুমি চুপি চুপি রাস্তা কেটে যেতে পেতেও কেউ কিছু বুঝত না, তবুও তুমি করো না। মার্কাস নিজের জন্য প্রাইভেট ডায়েরিতে লিখত, সে গোপনে নিজের চরিত্র গড়ছিল। বেশিরভাগ মানুষ শুধু তখনই চেষ্টা করে যখন কেউ দেখছে। বস থাকলে কঠোর পরিশ্রম করে, সুনাম বাড়াতে ভালোবাসে, দর্শক থাকলে হাজির হয়, কিন্তু একা থাকলে চেষ্টা থেমে যায়। আসল পরিবর্তন পাবলিকে হয় না, এটা গোপনে হয়। হাজার ছোট ছোট সিদ্ধান্তে, যখন কোনো পুরস্কার নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো তালি নেই, তুমি
তুমি জানো কখন তুমি কাজটা ফাঁকি দিচ্ছ, কখন অর্ধেক চেষ্টা করছো, কখন নিজের সঙ্গে মিথ্যা বলছো। প্রতিবার যখন এটা করো তুমি শুধু কাজটা ঠকাচ্ছ না, তুমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। নিজেকে শেখাচ্ছ যে যা করছো সেটা গুরুত্বপূর্ণ না। প্রতিশ্রুতি বদলানো যায়, তোমার উপর কেউ নির্ভর করতে পারবে না। একবার তুমি বিশ্বাস হারালে ধৈর্য ধরে রাখা অসম্ভব হয়ে যায়। এপিকটিটাস বলেছিল, আমাদের চরিত্র ছোট ছোট মুহূর্তে পরীক্ষা হয়, বড় বড় নয়। আসল পরিবর্তন হয় যখন তুমি সঠিক কাজ করো, যদিও সেটা জনপ্রিয় না হয় বা কোনো পুরস্কার না আসে। আর অদেখা, যখন তুমি সহজ স্ক্রল করার বদলে কঠোর পরিশ্রম বেছে নাও। নিজের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রাখো, যদিও ভাঙা অনেক সহজ হতো। যখন মিথ্যা বললে তোমার লাভ হতো তখনও সৎ থেকো। এসব মুহূর্ত খবরে শিরোনামে ওঠে না, কিন্তু এগুলোই তোমাকে গড়ে তোলে। প্রতিদিন একটা কঠিন আর গোপন কাজ করো, এমন কিছু যা কেউ কখনো জানবে না। যখন মন থাকবে না তখনও 1 মাইল অতিরিক্ত দৌড়াও, এমন কিছু পরিষ্কার করো যা তোমাকে বিরক্ত করছে। সহজ ডোপামিন হিটের প্রতি লালসা করো না। এসব কাজের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই, দরকার আছে তুমি। প্রতিবার যখন তুমি গোপনে কাজটা শেষ করো তুমি এমন একজন হয়ে ওঠো যিনি কাজ শেষ করে। এটাই শেষ কথা। শ্রেণিকা বলেছিলেন, সবচেয়ে শক্তিশালী সে যার নিজের ওপরই ক্ষমতা আছে, অন্যদের ওপর নয়, নিজের ওপর ক্ষমতা। নিজের বলা কাজটা করার শৃঙ্খলা। যখন তোমার সব দিক অন্য কিছু করতে যায়, সেই ক্ষমতা মেলে অন্ধকারে, নিস্তব্ধকায়। এমন মুহূর্তে যখন কেউ তোমাকে ছেড়ে দেওয়ার জন্য দোষারোপ করবে না, কারণ কেউ জানে না তুমি চেষ্টা করছো। যখন তুমি গোপনে ধারাবাহিকভাবে নিজেকে চাপ দাও, তোমার প্রকাশ্যে পারফরমেন্স অটোমেটিক ভালো হয়, কারণ তুমি ছলনা করছো না যে তুমি ডিসিপ্লিনড, তুমি আসলেই ডিসিপ্লিনড। মানুষ তোমার ভিতর একটা আলাদা কিছু দেখে। এটা সেই পার্থক্য যেটা একজনের মধ্যে থাকে যারা ইনস্টাগ্রামের জন্য ওয়ার্কআউট করে, আর যেটা নিজের জন্য। একটার নাম পারফরমেন্স আর অন্যটার নাম ট্রান্সফরমেশন। নিজের কাছে নিজেকে ঠেলা মানে হলো তোমার বলা আর আসল তোমার মধ্যে ফারাকের মুখোমুখি হওয়া। তুমি হয়তো সবাইকে বলো তুমি ডিসিপ্লিনড, কিন্তু একলা থাকলে কি তুমি সেটা প্রমাণ করো? সেটাই ফাঁকটা অস্বস্তিকর, কিন্তু সেটাই বন্ধ করলেই তুমি সেই মানুষটা হয়ে উঠবে যেটা তুমি ভান করো। কেউই দুর্ঘটনায় মহান হয় না, এটা ইচ্ছে মতো গোপনে তৈরি হয়। এমন সিদ্ধান্ত নিয়ে যেগুলো কেউ উদযাপন করে না, এমন কাজ যেগুলো কেউ চিনে না, এমন শৃঙ্খলা যেটা কেউ দেখে না। তুমি যা গোপনে করো সেটাই তুমি প্রকাশ্যে হয়ে ওঠো। আর অডিয়েন্সের অপেক্ষা বন্ধ করো, প্রশংসার দরকার বন্ধ করো। যখন কেউ দেখছে না তখন নিজেকে ঠেলে দাও। তোমার মাথার মধ্যে যে প্রতিশ্রুতি দাও সেগুলো পূরণ করো। এমন কাজ করো যা কেউ কখনো প্রশংসা করবে না, সেই কাজটাই। এটাই হলো ভিত্তি, সেই বেজমেন্ট যেখানে ধৈর্য থাকে। আসল শক্তি গড়ে ওঠে অন্ধকারে, যখন কেউ উৎসাহ দিচ্ছে না। কমেন্টে লিখো এই কথা, আমি তখনই লড়াই করি যখন কেউ দেখছে না। 10 নম্বর, উদ্দেশ্যকে বিশ্বাস করো, সেটা তোমাকে ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যাবে। তুমি প্রায় যে কোনো কষ্ট সহ্য করতে পারো যদি জানো কেন তুমি টিকে আছো। কিন্তু স্পষ্ট কারণ না থাকলে, গভীর কোনো মানে না থাকলে, ছোট ছোট সমস্যাও অসহ্য মনে হতে পারে। স্টোইকরা কেবল নির্বোধভাবে কষ্ট সহ্য করত না, তারা তাদের কষ্টকে কোনো না কোনো কারণে যুক্ত করত। নিজের চেয়ে বড় কোনো কিছুর জন্য, যা তাকে মানে আর দিশা দেয়। মার্কাস রাজত্ব করত কোনো ক্ষমতা বা গৌরবের জন্য না, বরং সে গভীরভাবে বিশ্বাস করত কর্তব্যে, সেবায়, এক বড় কিছুর প্রতি দায়িত্বে। তার উদ্দেশ্য তাকে যুদ্ধ, মহামারী, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা আর ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল, যা কোনো দুর্বল মানুষকে নিশ্চয়ই ভেঙে দিত। বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কারণ ব্যথাটা বেশি নয়, বরং তারা ভুলে যায় কেন তারা সেই ব্যথা সহ্য করছে। শুরুতে তারা তাদের উদ্দেশ্যের দিশা হারিয়ে ফেলে। তারা আজকের সংগ্রাম আর আগামীর ফলাফলের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করা বন্ধ করো। আর যখন সেই সম্পর্ক ভেঙে যায়, যখন যন্ত্রণাটা এলোমেলো আর অর্থহীন মনে হয়, তখন মনোবল মরে যায়, শৃঙ্খলাও মারা যায়, আশা মারা যায়। ঠিক তখনই মানুষ হার মানে। শারীরিকভাবে সবচেয়ে কঠিন মুহূর্তে নয়, বরং মানসিকভাবে সবচেয়ে অর্থহীন সময়েই। যখন তারা প্রশ্নের উত্তর দিতে পারে না, আমি এটা করতেই কেন? ভিক্টর ফ্র্যাঙ্কল, সেই সাইকায়াট্রিস্ট যিনি নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতা সহ্য করে বেঁচে গিয়েছিলেন, একটা কথা লক্ষ্য করেছিলেন। অসাধারণ। সে দেখেছিল বন্দীরা যারা বাঁচার জোরালো কারণ নিয়ে, নিজের থেকে বড় কোনো স্পষ্ট উদ্দেশ্য নিয়ে, যা অসহনীয় মনে হয় সেটাই সহ্য করছে। আরেকদিকে সে দেখেছিল অন্য বন্দীদের যারা জীবনের জন্য সবকিছুই আছে, যৌবন, সুস্থতা, পরিবার অপেক্ষা করছে তাদের জন্য, তারা সহজে হাল ছেড়ে মারা যাচ্ছে। সে বলেছিল যাদের বাঁচার একটা কারণ থাকে তারা প্রায় যে কোনো পরিস্থিতি সহ্য করতে পারে। পার্থক্য ছিল তাদের পরিস্থিতি নয়, ওই ক্যাম্পের সবাই একই নরক ভুগছিল। পার্থক্য ছিল অর্থ। উদ্দেশ্য মুছে দিতে পারে না,
তাদের কষ্ট কমানোর জন্য নয়, বরং তাদের কষ্টকে একটা অর্থ, একটা দিশা, একটা মানে দিয়েছিল। দেখো, নিজের জন্য এটাই কেমন করে গড়ে তোলা যায়। ঝড়ের মাঝখানে এসে নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়ার অপেক্ষা করো না, এখনই স্পষ্টভাবে লিখে রাখো। অস্পষ্ট ধারণা যেমন সুখী হও বা সফল হও বলো না, এগুলো ফলাফল, উদ্দেশ্য নয়। আরও গভীরে যাও, আসলে তুমি কার জন্য এটা করছো? তুমি কি ধরনের মানুষ হতে চাও? বাইরের ফলাফল যাই হোক না কেন, তোমার কি প্রভাব পড়বে? তোমার চারপাশের মানুষদের ওপর তুমি কি প্রভাব ফেলতে চাও? এমন কি হবে যা তোমার সংগ্রাম, তোমার যন্ত্রণার, তোমার পরিশ্রমের মূল্য বুঝিয়ে দেবে, যদিও তুমি কখনোই আশা করা ফলাফল পাবে না? এই উত্তরগুলো লিখে রাখো, সত্যিই লিখে রাখো, আর প্রতিদিন সকালে উঠেই প্রথমে এগুলো পড়ো। কারণ ঝড় যখন আসবেই। যখন তুমি ক্লান্ত, কষ্টে ভরা আর হাল ছাড়তে চাও, তখন তোমার মানসিক বা আবেগের শক্তি থাকবে না বুঝতে কেন তুমি লড়াই করছো। তোমার তা আগেই জানা দরকার, তোমার হৃদয়ে এটা লেখা থাকতে হবে। এপিকটেটাস তার ছাত্রদের শেখাতো প্রকৃতির নিয়মে জীবনযাপন করতে, অর্থাৎ নিজের ভূমিকা আর উদ্দেশ্যের ওপর ভিত্তি করে জীবন কাটাতে। তিনি বলতেন, প্রথমে জানো তুমি কে, তারপর নিজের মতো সাজাও নিজেকে। তার কথার মানে হলো, একবার তুমি তোমার উদ্দেশ্য বুঝে গেলে, যখন তোমার পরিচয় আর ভূমিকা স্পষ্ট হবে, তখন প্রতিটা সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। তুমি সবকিছু একটাই প্রশ্ন দিয়ে যাচাই করতে পারবে, এই কাজটা কি আমার উদ্দেশ্য পূরণ করে? তাহলে করো, করে না তাহলে করো না। উদ্দেশ্যই হয়ে ওঠে সিদ্ধান্ত নেওয়ার ফিল্টার, যেটা সব বিভ্রান্তি আর সন্দেহ দূর করে। তুমি কেন এখানে আছো আর কি তৈরি করছো, সেটা যদি স্পষ্ট থাকে, তাহলে পরের পদক্ষেপ কি হবে সেটা সহজেই বোঝা যায়, বিশেষ করে যখন কঠিন লাগে। চলো, খুব স্পষ্ট আর বাস্তব কথা বলি। তোমার উদ্দেশ্য হতে পারে এমন সন্তান বড় করা যারা সত্যিই ভালোবাসা পায়, সক্ষম আর আত্মবিশ্বাসী। যখন এক দীর্ঘ ক্লান্তিকর দিনের শেষে তুমি সম্পূর্ণ একগট হয়ে পড়ো আর তোমার সন্তান স্কুলে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে তোমার সাথে কথা বলতে চায়, তখন সেই উদ্দেশ্যটাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। আলাপচারিতা। তোমার উদ্দেশ্য হতে পারে তোমার পরিবারের জন্য আসল আর্থিক স্বাধীনতা গড়ে তোলা, যাতে তারা আর কখনো টাকা নিয়ে চিন্তা করতে না হয়। যখন তুমি কাজ শেষে সাইড হ্যাসেল এড়িয়ে শুধু টিভি দেখে আরাম করতে চাও, তখনও এই উদ্দেশ্য তোমাকে 1 ঘন্টা অতিরিক্ত কাজ করতে প্রেরণা দেয়। তোমার উদ্দেশ্য হতে পারে নিজের কাছে প্রমাণ করা যে তুমি যতটা কখনো ভেবেছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর সক্ষম। যখন তোমার শরীর তোমাকে ওয়ার্কআউট বন্ধ করতে বলছে, তখন এই উদ্দেশ্য তোমার থেকে একটা র‍্যাপ আর টেনে আনে। উদ্দেশ্য কোনো অবাস্তব ধারণা নয়। দার্শনিক ধারণা এটা না, বরং কাজের জন্য বাস্তব জ্বালানি। সেনিকা একটা সহজ লাইন লিখেছে যা সবকিছু বদলে দেয়। যদি একজন মানুষ জানে না সে কোন বন্দরে যাবে, তাহলে কোনো বায়ুই তার পক্ষে উপকারী হবে না। স্পষ্ট কোনো লক্ষ্য না থাকলে তুমি আসলে কোথায় যেতে চাও তা না জেনে তুমি শুধু ভেসে বেড়াচ্ছ। প্রতিটা বায়ু ভুল লাগবে, প্রতিটা চ্যালেঞ্জ অন্যায় আর অর্থহীন মনে হবে, প্রতিটা বাধা মনে হবে যেন হাল ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু স্পষ্ট কোনো লক্ষ্য আর গন্তব্য মনে থাকলে এমনকি খারাপ বায়ু, এমনকি ঝড়ো বাতাসও, প্রতিবন্ধকতাগুলো কখনো কখনো তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ তুমি জানো তোমার গন্তব্য কোথায়, তুমি জানো তোমার ঠিকানা কোথায়, তুমি জানো কেন তুমি নৌকা চালাচ্ছ, আর তুমি ঝড়ের মধ্য দিয়ে যেতে প্রস্তুত সেই জায়গায় পৌঁছতে। ঝড় ঝড়ই থাকে, সেটা বন্ধ হয় না, কিন্তু সেটা অর্থহীন মনে হওয়া বন্ধ করে দেয়। বেশিরভাগ মানুষ উদ্দেশ্য নিয়ে যা ভুল বোঝে সেটাই তোমাকে মুক্ত করতে পারে। তারা ভাবে উদ্দেশ্য একটা বিশাল বিশ্ব বদলে দেওয়ার মিশন হতে হবে। এমন নয়। তোমার উদ্দেশ্য ছোট, ব্যক্তিগত, গোপন হতে পারে, তবুও এত শক্তিশালী হতে পারে যে সেটাই তোমাকে চালিয়ে নিতে পারে। তোমাকে একেবারে দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে হতে পারে। তোমার উদ্দেশ্য হতে পারে প্রতিদিন কারোর জন্য হাজির থাকা যে তোমাকে সত্যিই খুব দরকার, যে কাউকে হারানোর স্মৃতিকে সম্মান করা, তাদের সেই জীবনটা বাঁচিয়ে যারা বাঁচতে পারেনি। তোমার মাথার ভেতরে যে আওয়াজ বলে তুমি কখনো কিছুই হতে পারবে না, তাকে ভুল প্রমাণ করা। তোমার হাত দিয়ে কিছু সুন্দর তৈরি করা, এমন শিল্প সৃষ্টি করা যা তোমার অনুভূতিগুলো প্রকাশ করে। নিজেকে সুস্থ করা যাতে একদিন অন্যদেরও সুস্থ হতে সাহায্য করতে পারো। উদ্দেশ্য কারোর সামনে ছাপ ফেলার জন্য নয়, এটি এমন কিছু হওয়ার দরকার নেই। অন্য কারোর কাছে মানে লাগবে না, শুধু তোমার জন্যই গভীরভাবে গুরুত্বপূর্ণ হতে হবে, সত্যি অটলভাবে। স্টোইকরা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝেছিল। উদ্দেশ্য সময়ের সাথে পরিবর্তিত হয়। মার্কাস অরেলিয়াস শুরু করেছিলেন এক ধরনের অনিচ্ছুক শাসক হিসেবে, যিনি কখনোই চাকরিটা চাননি। বছর কাটার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য স্পষ্ট, গভীর এবং আরও পরিশীলিত হয়ে উঠল।
তোমার ২০ বছরে যে উদ্দেশ্য ছিল তা ৪০ বছরে নাও হতে পারে, আর এটা একদম ঠিক আছে। কিন্তু তোমার সবসময় প্রতিটি পর্যায়ে একটা উদ্দেশ্য থাকা দরকার, কারণ উদ্দেশ্যহীন জীবন আসলে জীবন নয়, সেটা শুধু অস্তিত্ব, শুধু একদিন থেকে আরেক দিন ধৈর্য ধরে চলা। দিন যতক্ষণ না আর দরকার নেই ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়া রেজিলিয়েন্স নয়, এটা ধীরে ধীরে হেরে যাওয়া। তাই এখনই থেমে বসো আর নিজের কাছে এই প্রশ্নগুলো করো। আমার উদ্দেশ্য কি? আমি আসলে এখানে কেন? আমার সমস্যাগুলো কঠিন হলেও কিভাবে তা অর্থপূর্ণ করা যায়? আর যদি তোমার স্পষ্ট উত্তর না থাকে তাহলে দ্রুত খুঁজে বের করো। এটাকে অগ্রাধিকার দাও, কারণ পরবর্তী ঝড় আসতেই চলেছে। জীবন এটা নিশ্চিত করে। আর যখন সেটা আসবে তখন সাময়িক অনুপ্রেরণার চেয়ে অনেক বেশি শক্তির দরকার হবে। তোমার দরকার হবে উদ্দেশ্য। তোমার একটা এত শক্তিশালী, এত স্পষ্ট, এত গুরুত্বপূর্ণ কারণ লাগবে যে ছেড়ে দেওয়া একদম অসম্ভব হয়ে যাবে। না যেটা কারণ যন্ত্রণা কমেছে বা ঝড়টা সহজ হয়ে গেছে, বরং কারণটার মানে বেড়ে গেছে। যখন তোমার কারণ ঠিকমতো শক্ত হয় তখন কিভাবে করার ব্যাপারটা আসে না। নিচে এই শেষ কথাটা কমেন্ট করো, পারপাস ক্যারিজ মি থ্রু। তুমি এই 10টা নিয়ম পার করে এসেছো কারণ তুমি থামোনি। সেই সিদ্ধান্তটাই তোমার ভাবনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো স্থায়িত্ব, যা এই মুহূর্তেই তোমার মধ্যে কাজ করছে। এগুলো শুধু ধারণা নয়, আগামীকাল ভুলে যাওয়ার মতো একটা মাথা নাড়ানো কথা নয়। এগুলো এমন অভ্যাস যা প্রতিদিন পালন করতে হয়। জীবন যখন শান্ত থাকে তখনও, আর বিশেষ করে যখন অস্থিরতা থাকে তখনও। মানসিক শক্তি একদিনে, এক সপ্তাহে বা এক মাসে তৈরি হয় না। এটা তৈরি হয় 10,000 দিনের ছোট ছোট সিদ্ধান্তে। 10,000 মুহূর্তে যখন তুমি পড়ে যাওয়ার বদলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে, ভয়ের সামনে জমে যাওয়ার বদলে কাজ করার সাহস দেখালে, যন্ত্রণার থেকে শিখে কুটু হয়ে যাওয়ার বদলে খুলে যাওয়ার সিদ্ধান্ত নিলে, কেউ দেখছে না এমন সময় নিজেকে চাপ দিলে, সহজ পথ নেওয়ার বদলে, যখন উদ্দেশ্য তোমাকে পথ দেখায় তখন এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে। যদি সবকিছু ব্যর্থ হয় আর রাস্তা অন্ধকার হয়ে যায়, তোমার পারফেকশন দরকার নেই, কখনো ছিলও না। তোমাকে দরকার ধারাবাহিকতা। এক সময় এক নিয়ম, একদিনে একবার, একবারেই এক সিদ্ধান্ত দেখাতে হবে। মার্কাস অরেলিয়াস জানতেন তার ব্যক্তিগত লেখা হয়তো কেউ পড়বে না, তবুও তিনি রাত দিন, বছর বছর লিখতেন, কারণ অনুশীলন স্বীকৃতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটাই শেষ পাঠ। কাজটা করো, কেউ দেখুক বা না দেখুক। তোমার ধৈর্য গড়ে তোলো গোপনে, নিজের মধ্যে। শান্ত মুহূর্তগুলো যেগুলো সবাই জানে না তোমার সংগ্রামের। তারপর জীবনের দরকার পড়লে এগুলোকে সামনে নিয়ে আসো। তোমার মধ্যে মোটিভেশন নেই, তোমাকে গড়ে তোলা হয়েছে। আর এই দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। মোটিভেশন মরে যায়, কিন্তু গড়ে ওঠা চিরকাল থাকে।